গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। স্টেশনে বড়ই জলের কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনলে স্টেশন থেকে মাইল তিনেক দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরবার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছে একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা দুই ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলি পেলে। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টার মধ্যে স্টেশনে পৌঁছানো যায় বিকেলের ট্রেন পাশ করাবার জন্য। এখন প্রায় সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমে প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রোদ পাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বেদিক দাও দাও করে চলছে। তবু সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা কাছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আত্মস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূরে যেতেই দেখলে একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্খ দ্রুত পদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালে দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বলিষ্ঠ, কিন্তু সম্ভবত রোগে কষ্টে অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথায় মালিন শোলার টুপিটা একদিন গড়িয়ে পড়েছে কোথা থেকে। পাশে একটা খাকি কাপড়ে বড় ছোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে এসেছো? লোকটা কথা উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানে ভঙ্গি করে বললে, একটু জল, জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করল, কিছু খাদ্যও এনে দিল। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখল লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে পরিশ্রমে অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিল, তার নাম ডিয়েগো আলভারেজ। যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেন গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু রাত কাটতে এখনো অনেক দেরি। বিকেলের গাড়িখানে স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করল, তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পিছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে, ঝমঝম করছে নিস্তব্ধ নিষিদ্ধ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল।
শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে চেয়ে দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে, ইউকা গাছের লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে, ঘাসের বন যেন রহস্যময় নিষ্পন্দ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরেও স্টেশন ঘরে ঢুকলো। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠে বসে আছে। বলল, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল দিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বলল, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাঁড়ের নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান? এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূর আসিয়াছ। তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল। তারপর সে অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 20 বছর আগের কথা। 1888-89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম। দুনিয়ার কোনো বিপদকে বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম। সঙ্গে কেবল 2টি গাধা, জিনিসপত্র বইবার জন্য। জামবেসি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এই সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলাম। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর নানা স্থানে ঘুরে বেড়ালাম। কত অসহ্য কষ্ট সহ্য করলাম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। এদিক ওদিক কত খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ডিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ডিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটি দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলায় আগায় বসিয়ে দিলাম।
তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তরমুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে দুজন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাঝে তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বলল, তুমি বুঝতে পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এই যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9,000 আউন্স রূপো পাওয়া যাবে। সেই জায়গাতে এক্ষুনি চলো, আমরা যাই। এবার আমরা লাখপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথেই আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিবত ভেল্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সেই স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়ল না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সেই শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখন আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্ট এই ভ্রমণের সময় সবচেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনে জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে, ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে। ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ওর তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকু জানা গেল, সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বলল, হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বলল, ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারে অতিথি হয়ে রইলাম। ইলান্ড হরিণ শিকার করি, আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বলল, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও, দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফুলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হিরে, খনি বা খনির উপরকার পাথরে মৃত্তিকান্তর থেকে পাওয়া পালিশ না করা হীরের টুকরো। কাফির সর্দার বলল, এটা তোমরা নিয়ে যাও। ও যে দুটো বড় পাহাড় দেখছো, ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বুনি বলে উপদেবতা থাকে, অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামে 3জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমার মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক আগে। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুরদাদাদের আমাদের কথা। সে গিয়েও আর ফিরেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম, দূরের ধোয়া ধোয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার সভেল্ট পর্বতশ্রেণী। দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল।
একজন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সেই অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার মাপ নেই, তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টারও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম, ওই অরণ্য ও পর্বতমালা আমাদের এই আগমন প্রতীক্ষার তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর অন্তরালে গোপন করে রেখেছে। ওখানে আমরা যাবই। কাফি গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। আগেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু আগে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেইখানেই আমরা রাত্রে বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালল, আমি লাগলাম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজ একটু ব্যস্ত আছি। এমন সময় জিম বলল, পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক দিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরে 2বার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ, তারপরে সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম আসে না। দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই, চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে, অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বলল, সন্ধ্যাবেলায় সেই সিংহটার জুড়ি, বলে সে নির্বিকারভাবে পাশ ফিরিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গেছে। পাশে কাঠকুটো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বালালাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূরে গিয়ে কয়েকজন কাফির সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলীয় পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই ও কথা বলছো, এই জঙ্গলে মানুষ আসে না। যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণীও অপেক্ষাকৃত নিচু। ওটা পার হয়ে ওদিকে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে। বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরা যেও না। আমরা জিজ্ঞেস করলাম, বুনিপ কি? তারা জানে না। তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল, বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারে তো একেবারেই না। সে আরো বিশেষ করে জেদ ধরে বসল। এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হিরে পাই বা না পাই। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এ পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এই ধরনের কথা সে আর কখনো শোনেনি। মুমূর্ষু ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভ্রু জোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারে মানুষ বটে একজন। আলভারেজ বলল, আরেক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করল, হ্যাঁ, তারপর শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য।
বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বড়শির মতো কাটা গাছের গায়ে, মাথায় উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সেই জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না, অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা, নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যিই হিংস্র প্রকৃতির, হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসে আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এত বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জ্বেলে বেবুনের দাপনা ঝলসাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করল। তার একটু পরেই তা ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটু বিজ্ঞান জানতাম, আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। উপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বনজন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখি আর প্রজাতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণ শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্য জন্তু বলতে যা বোঝায় তারা সেই পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার সভেল্ট পর্বতশ্রেণী একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। নদী দেখে আমার ও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকে অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছু কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই রামদীর বালিতে। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লাম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বলল, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো। থাক, এখানে আরো কিছুদিন। আরো 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য, অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাভরির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বলল, এই পর্বতশ্রেণী নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ের নদীটির খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নদীর রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গে দেখতে পেলাম। আমাদের মুখ আনন্দ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিয়েগো, পরিশ্রম এতদিনের সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু জিনিসটা নদীর স্রোতে ভেসে আসা, খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণী কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরের খনি আছে। নদীর স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সেই মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না। কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরাখনি প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে সেই জায়গাটাতে একটা তাল গাছ, তাল গাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন বন ঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠেছে, যেমন নড়ে ঝড় লাগলে। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কি যেন তাল গাছের গুঁড়িটা ধরে ঝাঁকে দিচ্ছে।
জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকল। সেই ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলাম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে দিয়েছে। যেমন পুরনো বালিশ ফেরে তুলা বার করে তেমনি। জিম শুধু বলল, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বলল, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তালগাছের গায়ে দেখি যেন কিসের মোটা শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তালগাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেজন্যে। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের উপরে গেলাম। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙ্গুল পায়ে। কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে শুকনো বালির ওপর ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙ্গুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্য ভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞতার ভীষণ বলবান জন্তু অনুসরণ করেছি। ডাইনি চেয়ে দেখি প্রায়ন্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসাল্টের দেওয়াল খাড়া হয়ে উঠেছে প্রায় 4000 ফুট, বনে বনে নিবিড়। খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল। অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এই সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলাম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি রেখে বসে রইলাম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খুঁজে পার হলাম। কিন্তু মুশকিল হলো এই যে সে গুহা অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলাম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোনো গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহা দুর্গম রিক্টার সবেল্ট পর্বতশ্রেণী বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সে কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে খুব খাতির করল। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে ভরে উঠল। বলল, সর্বনাশ বুনি, ওই ভয়ে ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টার সল্ট পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধে এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক। ইয়াংম্যান, এবার আমার চলা বোধ হয় ফুরবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার সবেল্ট পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়োর যুদ্ধের পরে ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সেই যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখল। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল এখন সেই সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলিয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বলল, আছে কি না তা দেখতে দোষ কি? আজই বলো তো, মার্বেল স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি।
আলভারেজ কিছুক্ষণ ভেবে বলল, করো তার, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি ৮০ বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছি। আরও দিন দশেক পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়ার নায়াঞ্জার হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়ানজার দিকে যাবে বলে ঠিক করল। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। ৫০ গজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়, যে সে মারতে পারে না, সেই জন্য মানুষকে ওদের ধত নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে ২-৩০০ হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলিয়ে একবার চাইল। পরক্ষণে মাঠের দূর প্রান্তের দিকে সবাই ৪ পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়ল। এটা ব্রিটিশ স্টিমার, ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরোবি শহর থেকে কাচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদে যে বন্দর ওরা নামলো তার নাম মোয়ানজা। এখান থেকে ৩০০ মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বলল, টাঙ্গানিয়াকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে ১০ মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো, সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। আলভারেজকে সে খুব খাতির করল। শঙ্করকে দেখে বলল, একে বলি কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি? আলভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কীরকম? আলভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করল, তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে ও কী উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুইই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুর লোকের হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত যাপন করো। এটা গভর্নমেন্টের ডাকবাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটি ছোট গ্রামোফোন ছিল। সন্ধ্যার পরে টিন বন্দি বিলিতি, টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্য ভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ মানুষ খেকো, মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছু চায় না। শঙ্কর ভাবল, খুব সুসংবাদ বটে। ইউগান্ডার রেলওয়ে তৈরি হবার সময় সেই সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাঝে রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুরিপথ। আলভারেজ বলল, খুব সাবধান, এইসব ঘাসের বনেই সিংহের আড্ডা বেশি, পেছন থেকে না। আলভারেজের বন্ধু কাছে এই একটা ভরসা, আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাকশট তাই, অর্থাৎ তার গুলি বড় একটা ফসকানা। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না।
কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতে নেবে যে পিঠের রাইফেলের চামড়া স্ট্র্যাপ খুলবার অবকাশ পর্যন্ত পাবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পরে এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দু টুকরো কেমবিজ ঝুলিয়ে ছোট একটা তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রে খাবার তৈরি করতে বসল শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে আলভারেজ ডাকল, শঙ্কর, উঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। আলভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি, একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা কেম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন ধরা হয়েছিল তার স্বল্প বিশিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুতে ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকে আলভারেজ পরপর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করের সেই মুহূর্তে বন্দুক উঠালো, কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগেই আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ ফেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল তাঁবুর পূব দিকে বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনও অনেক, ওটা এখানে পড়ে থাক, চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনে এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এই রাত্রে সেই ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বলল, না, রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না। আগে সিংহেটার জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানোয়ার। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিভু নিভু, তবে বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা কেম্বিসের চটের মাত্র ব্যবধান। তার ওদিকে সাথীহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। গল্পের সময় অগ্নিলা জানিনে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়। আজ ছিল দ্বিতীয় পর্ব। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন।